বন্ধুরা দেখছেন তিস্তা পারের বুরিং। ওয়ালাইকুম রহমতুল্লাহ। একটু দৃশ্য দেখতে আসি। দোস্ত বুজুর্গ ভাই ও আজিজু, আপনারা সবাই কেমন আছেন? সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি জলঢাকা উপজেলার কৈমারি বাজারের ঠিক পূর্ব দিকে। এটা হচ্ছে নোহালী ইউনিয়নের ইসলাম বুরিংয়ের উপরে, কুমারপাড়া সংলগ্ন এবং তিস্তার নদীর ঠিক উত্তর সাইডে এবং পশ্চিম দিকে দাঁড়িয়ে আছে আমি। পানির কলকল শব্দ এবং স্রোত, এই যে দেখতে পাচ্ছেন তিস্তা নদীর কলকল স্রোত পানি। এই যে চোখ যতদূর যায় শুধু তিস্তার পানি। ওই সামনে ভারত, অর্থাৎ ডালিয়া ব্রিজের পর ওখান থেকে পানিগুলো আসতেছে, এসে এখানে হুমড়ি খেয়ে এখানে আঘাত হেনে পানিগুলো চলে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ঢেউ, সাগরের ঢেউয়ের মতো এখানে আছড়ে পড়ে, যদিও বা ঢেউ এখন একটু কমে গেল। এই যে আপনাদেরকে যদি আমি একটু বিস্তারিত দেখাই, একটা বাঁশঝাড় আছে এবং এই একটা হচ্ছে দৃশ্য। সামনে এক ভাই আছে, যদি তার সাথে একটু পরিচয় হই এবং এই বিষয়ে জানতে চাই তিস্তার পারে জনজীবনের লোকজনের অবস্থা কেমন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছেন? আপনার বাসা কি এর আশপাশে? না, অনেক দূরে। দূরে। এখানে কেন আসছেন? ওই মাঝে মধ্যে আমরা আসি দেখতে আসেন? তিস্তা এলাকার মানব জীবনের একটু দৃশ্য দেখতে আসি। আচ্ছা আচ্ছা। এই বন্ধুরা, এই দেখেন আরেকটা ট্রলার ছেড়ে দিল, ওই যে ট্রলারটি ছেড়ে দিল যাচ্ছে এখন, এটা তিস্তা পার হয়ে কালীগঞ্জ চলে যাবে। তো ভাই, এখানে এই তিস্তার পাড়ের লোকজনের জীবন তো খুবই দুঃখ কষ্টে ভরা। তো এইটা দেখে আপনাদের ব্যথিত লাগে না, খারাপ লাগে না? ব্যথিত লাগে, মাঝে মধ্যে একটু আনন্দ হয়। হয়। যখন পানি শুকিয়ে যায় তখন অনেক আবাদ হয়, ফসল ভালো ফলে, বিশেষ করে ভুট্টার দিক থেকে বেশি না আবাদ হয়। আচ্ছা, ধন্যবাদ ভাইয়ের সাথে আবার কথা বলবো। একটু যদি সামনে আগিয়ে যাই আপনাদের দেখাই তিস্তার কলকল শব্দ। একটি ট্রলার চলে যাচ্ছে, এই যে ট্রলার দেখতে পাচ্ছেন, এই যে ট্রলারটি চলে গেল, তিস্তার ট্রলার চলে গেল। আর এই দেখেন পানির স্রোত, এই হচ্ছে পানির স্রোত বেগে যাচ্ছে। আর যদি আমি আপনাদেরকে আরেকটু সামনে সুন্দর করে দেখাই, বন্ধুরা দেখছেন তিস্তা পারের বুরিং নদীর পাশে লোকজনের জনজীবন। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তিস্তা পারের লোকজনের ভাসমান জীবন দেখাতে, যেখানে জেলেরা, বেদেরা বা ভাসমান লোকজন যাদের বাড়িঘর তিস্তার পানিতে ভেসে গেছে, তারা কিভাবে নৌকাতে জীবনযাপন করতেছেন এই বিষয়টি এখন আপনাদের সামনে অবলোকন করাবো। এই যে আমার পেছনেই দেখতে পাচ্ছেন তিস্তা নদীর সেই অজানা দৃষ্টিকোণ থেকে চলে গেছে, চোখ যতদূর যায় বিশাল সুপ্রশস্ত। এবং এই দেখেন এখানে পানির স্রোত ঘুরপাক খাচ্ছে। তো বন্ধুরা চলুন দেখে আসি, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করি। তিস্তা তাদের জীবন, যান মাল, যৌবন, ধন সম্পদ সব কিছুকে বিকিয়ে নিয়ে গেছেন, একটু তাদের দৃশ্য। নামতেই চোখে পড়লো একটি ধান ক্ষেত। দেখছেন হাতের ডাইনে ধান ক্ষেত, বামেই তিস্তার ভাঙ্গনের কবলে পড়ে গেছে জমিন। অনেক ধান ক্ষেত হয়তো জমিনে তলিয়ে গেছে। পাশেই দেখতে পাচ্ছেন বাড়িঘর, লোকজন বাড়িঘর পাশেই আছে। একটু এখান থেকে প্রায় 250 থেকে 300 ফিট হবে, আর এতটুক ভাঙলেই হয়তো বাড়িটা ভেঙে যাবে। এই হচ্ছে তিস্তা পাড়ের লোকজনের ভাসমান জীবন। যদি আপনাদেরকে দেখাই আমি, এই হচ্ছে সুবিশাল প্রশস্ত তিস্তা নদী। সামনে যে কালো অংশটি দেখতে পাচ্ছেন ঘাস সবুজে ভরা, সেটা হচ্ছে চর, অর্থাৎ তিস্তার চর পড়েছে সেখানে। তো বন্ধুরা চলুন দেখে আসা যাক তিস্তা পাড়ের ভাসমান জীবনের লোকজনের সুখ ও দুঃখ। তারা নৌকাতেই চলাফেরা, খাওয়া দাওয়া এবং মাছ ধরা, বিক্রি করা, এমনকি ছেলে মেয়েদের জীবন চলে এই নৌকাতে। এই যে দেখতে পাচ্ছেন নৌকা, এই ছোট ছোট ডিঙ্গি নৌকাতে চলে তাদের জীবন এবং ভাসমান জীবনযাত্রা। এই যে ডিঙ্গি নৌকা, ছোট ছোট ডিঙ্গি নৌকায় চলছে তাদের জীবনযাপন। এখানে তারা মাছ ধরেন, বিক্রি করেন,
বা নদীতে পানিতে ভরে গেছে তাদের বাড়িঘর, তাই সাইটে এসে বাসা বাঁধে আছেন। এখন হয়তো বা সাইটে কাজকর্ম করতে গেছেন, একটু পর আবার আসবেন। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন ট্রলার, ছোট ছোট ডিঙ্গি নৌকা। এই নৌকাতে মোটর সেট করে, শ্যালো মেশিন সেট করে এখানে যাতায়াত করে ওরা। আরেকটা যদি আপনাদের দেখাই, এখানে একটা নৌকা ট্রলারের জন্য সাজানো হচ্ছে। এই যে নৌকাটি আপনারা দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর একটা নৌকা সাজানো হচ্ছে। ভাইজান, এটা কি আপনারা তো বানাচ্ছেন? আচ্ছা আচ্ছা, কতদিন লাগে একটা নৌকা বানাতে? এই যদি কাঠটা সম্পূর্ণ জোগাড় থাকে জি, তাহলে মনে করে এক সপ্তাহের মধ্যে বানাতে। কাঠ রেডি থাকলে 1 সপ্তাহের মধ্যে লাগে। জি জি জি, এদিক থেকেই ছিল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের ভাঙে গেছে, আচ্ছা আচ্ছা, তো আপনার পেছনটা ছিল জমা জমি, জমা দিতে এখন সবটাই ভেঙে গেছে। সপ্তাহে ভেঙে গেছে। দেখলেন, পরিমল দাদার কাছে শুনলেন, উনি এখানকার স্থানীয় এক লোক, আমার পরিচিত। ওনার পেছনটা, উনি যে গোসল করতেছে, ওনার পেছনটা সম্পূর্ণ জমা জমি ছিল, আবাদ হতো, ধান খাচ্ছিল। ধান খাত ছিল। এই যে পাশে যে ধান খাত দেখছেন, এইরকম ধান খাত ছিল, কিন্তু এখন ভেঙে যায়, পুরা তিস্তা গর্ভে বিলীন হয়ে গেছে। আমরা যদি দেখতে যাই একটু ধান ক্ষেতটা আপনাদেরকে দেখাই। এই দেখেন, পরিমল দাদার কথা মতো ধান ক্ষেত, পরিমল দাদার এই ধান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পরিমল দাদার এই ধান। আমি একজন ল্যান্ড সার্ভেয়ার, এই জমিগুলো আমি এসে মাপযোগ করে দিয়েছিলাম এর আগে। তো এই যে দেখেন ধান ক্ষেত তিস্তার ভাঙনে বিলীন হয়ে গেছে। এই যে দেখেন ধান ক্ষেত, এদিকে সমস্ত এই যে পানি দেখতে পেয়েছেন, এটা জমা ক্ষেত ছিল, এখানে আবাদ হতো এইরকম। এই যে এই ধানের মতো এরকমও ধান ছিল, এই তিস্তাতে এটা বিলীন হয়ে গেছে। এই হচ্ছে সেই বাড়িঘরের পাশে ধান ক্ষেত এবং সাথেই সর্বনাশা তিস্তা নদী। এই যে বাড়ি, পাশে ধান ক্ষেত, সর্বনাশা তিস্তা নদী। প্রিয় বন্ধুগণ, এটা হচ্ছে রংপুর জেলার গঙ্গাচারা উপজেলার নোহালী ইউনিয়ন সংলগ্ন কুমারপাড়া গ্রাম, পশ্চিম কচুয়া মৌজা। এই প্রত্যন্ত অঞ্চলে রয়েছে সুবিশাল সুন্দর দৃষ্টিনন্দন একটি মসজিদ। চলুন এখন মাগরিবের নামাজ আদায় করা যাক সেই মসজিদে এবং মুসল্লির সাথে কথা বলা যাক। এই সেই প্রত্যন্ত অঞ্চলে নির্মিত জামে মসজিদ, কুমারপাড়া জামে মসজিদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন চাচা? ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কি আহলে হাদিস মসজিদ? হ্যাঁ, আহলে হাদিস। আচ্ছা, এই মসজিদটা নিজের টাকা দিয়ে তৈরি করছেন না কারো? নিজের টাকা দিয়ে করছেন? মাশাআল্লাহ, এটা তো অনেক বড় মসজিদ করছেন, আল্লাহ আপনাদের করাইছে। আল্লাহর রহমত। আল্লাহ করছেন, হ্যাঁ। আচ্ছা, জাযাকাল্লাহ। এটা কোথায় অবস্থান, এই গ্রামটার নাম কি? পশ্চিম কচুয়া কুমারপাড়া। পশ্চিম কচুয়া কুমারপাড়া। কুমারপাড়া, গঙ্গাচারা, রংপুর, তাই তো? আচ্ছা, এটা সবচেয়ে বড় উদ্যোগ হলো আসের পাড়ার ছেলে রহাব সাহেব পাটোয়ারির ছেলে সে। ইসলাম করেছে। আল্লাহ বাবাজি। তার উপর রহমত করুন। আচ্ছা, জাযাকাল্লাহ। বন্ধুরা, যদি আপনাদেরকে মসজিদটা একটু দেখাই, এই দেখেন অনেক সুন্দর গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে তিস্তা চরের পাশেই এত সুবিশাল সুবিস্তৃত মসজিদটি দেখে আসলেই খুবই ভালো লাগলো এবং আমি অভিভূত হয়ে গেলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।